আসসালামু আলাইকুম। লিন তার ৩ বন্ধুর সাথে চুরি করতে যায় জঙ্গলের মধ্যে থাকা এক ভয়ঙ্কর বাড়িতে, যেখানে প্রবেশের পর থেকেই তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। শুধুমাত্র তাই নয়, বাড়ির বেসমেন্টে গেলে দেখা যায় সেখানে পড়ে আছে এই বাড়িতে থাকা পরিবারের লাশ। দেখেই বোঝা যাচ্ছিল এখানে এই বাড়ির একমাত্র মেয়ের উপরই কোনো কালো জাদু করা হচ্ছিল। তবে এই চোররা তখনই ভুল করে যখন তারা এই মেয়েটিকে মুক্ত করে দেয়। তারা তো জানতোই না এই মেয়েটির ভেতরে রয়েছে খুবই ভয়ঙ্কর এবং অমর এক অশুভ শক্তি, যা তাদের উপর কালো জাদু করে এক এক করে তাদেরকে মেরে ফেলতে থাকে। এখন লিন কি তার বয়ফ্রেন্ড এবং তার বন্ধুদেরকে সাথে নিয়ে ওই অশুভ শক্তির হাত থেকে বেঁচে ফিরতে পারবে? একটু ভিন্নধর্মী ইন্দোনেশিয়ান হরর মুভি এটি, যার নাম পেমুকিমান সেতান। বাংলায় অর্থ করলে দাঁড়ায় শয়তানের মীমাংসা। তো চলুন দেখা যাক শয়তান এই মুভিতে কি মীমাংসা দিয়েছে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার একটি গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে জঙ্গলের মধ্যে এক মহিলাকে বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছিল। এর উপর আবার নির্যাতিত স্থানে লেবুর রস দিয়ে তাকে অসহ্য যন্ত্রণা দেওয়া হচ্ছিল। এই অসহনীয় যন্ত্রণায় মহিলাটি চিৎকার করছিল। যে লোকটির কথাতে এই সবকিছু হচ্ছিল সে এখানে বলে যে গ্রামের অনেকেই তার কালো জাদুর শিকার হয়েছে। এখন সে সবার হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই মহিলাটিকে মৃত্যুদণ্ড দিবে। তবে মহিলাটি বলে সে তো শুধুমাত্র গ্রামবাসীকে সাহায্য করেছিল, যা শুনে গ্রামের লোকেরা তাকে পাথর মারে এবং বলে সে মিথ্যা বলছে। ওই লোকটি এখানে তাকে শেষ সুযোগ দেয় ভুক্তভোগীদের কাছ থেকে ক্ষমা চেয়ে মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে শরণাপন্ন করতে। কিন্তু মহিলাটি তার কথা শোনে না, বরং বলতে থাকে সে তাদেরকে খাদ্য বাসস্থান দিয়ে ওই সময় সাহায্য করেছিল যে সময় স্বয়ং আল্লাহ তাদেরকে সাহায্য করেনি। তাই সে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, আর যদি তা না করা হয় তাহলে জন্তু জানোয়ারের মতো করে সে সকলের জীবন নিয়ে নিবে বলেও হুমকি দেয়। এই কথা শুনে এবং তার ভয়ঙ্কর হাসি দেখে তখনই তার মাথা তার শরীর থেকে আলাদা করে দেওয়া হয়। তবে অবাক করা বিষয় হলো মাথাটি আলাদা হওয়ার পরও তার চোখ নড়ে ওঠে। এরই সাথে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা একজন মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল এলিন। সে একটি দোকানে যায় কিছু খাবার কিনতে। খুব কম টাকা দিয়ে সে কিছু খাবার কিনে নিয়ে সেখান থেকে রওনা দেয়। ঠিক ওই মুহূর্তে আমরা দেখতে পাই একজন লোক তার পিছু করছে। লিন নিজেও এই ব্যাপারটা লক্ষ্য করে, তবে সে সেখান থেকে পালানোর আগেই তার সামনে অন্য আরেকজন লোক চলে আসে। তারা দুজন মিলে লিনকে ধরে নিয়ে যায় এবং তাকে মেরে তার কাছ থেকে তার বাবার লোনের টাকা ফেরত চায়। কিন্তু ডিল অনুযায়ী তো এখনো লিনের হাতে সময় ছিল ওই টাকা শোধ করার। তখন ওই লোকগুলো জানায় তাদের বস নিজের সিদ্ধান্ত পাল্টেছে, আজকের মধ্যেই তাকে ওই টাকা শোধ করতে হবে, তা না হলে তার ভাইকে বিক্রি করে দেওয়া হবে এবং তাকে দিয়ে খারাপ কাজ করানো হবে। ওই লোকটি এখানে লিনের ক্ষতি করতেই চলেছিল। এমন সময় লিন একটি মদের বোতল ভেঙে লোকটির গলায় ধরে এবং তাকে ভয় দেখিয়ে বলে লিনকে 3 দিন সময় দিতে টাকা শোধ করার জন্য। লোকটি ভাবে লিন হয়তো বা কিছুই করবে না, তাই সে সামনে এগোতে লাগলে লিন সত্যি তার গলায় আঘাত করে। ফলে লোকটি তার সঙ্গীর সাথে লিনকে 3 দিনের সময় দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর লিন ফিরে যায় নিজের বাড়ির বিল্ডিং এ, যেখানে প্রবেশ করতেই আমরা কিছু লোককে ঝগড়া করতে দেখতে পাই। লিন তাদেরকে এড়িয়ে চলে যায় গনি নামের এক ছেলের বাসায়। সে এই ছেলেটির কাছেই নিজের ভাইকে রেখে কাজে গিয়েছিল। গনি এখানে লিনের হাতে রক্ত দেখে তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। তবে লিন তাকে কিছুই বলে না, বরং সে তার ভাই বাগাসকে দেখাশোনার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পথে তখনও ফিতরা নামের ওই লোকটির সাথে কয়েকজন লোকের ঝামেলা চলছিল। এদিকে বাসায় ফিরে বাগাসের ঘুম ভেঙে যায় এবং সে লিনের কাছে খাবার চায়। কিন্তু লিন তো নিজের জন্য অল্প কিছু খাবার কিনে এনেছিল, যা সে দিয়ে দেয় তার ভাইকে। ফলে আমরা বুঝতে পারি লিনের কাছে খাবার খাওয়ার মতো টাকা ছিল না। তবুও সে তার সবটুকু দিয়ে চেষ্টা করছিল তার ভাইকে খুশি রাখতে, যা আমরা তার ভাইয়ের সাথে তাকে সময় কাটাতে দেখে বুঝতে পারি। ওই সময় সে তার ভাইকে বলে আজ রাতে সে কিছু কাজের জন্য বাইরে বের হবে, সে না ফেরা অবধি বাগাস যেন নিজের খেয়াল রাখে। যা শুনে বাগাস তার নিজের তৈরি করা একটি কাগজের পাখা তাকে দেয় এবং বলে যে এটা তার কাছে রাখতে। সে যখন অনেক টাকা নিয়ে বাড়িতে ফিরবে তখন তারা একসাথে এটা উড়াবে। এরই মধ্যে লিন নিজেকে একটি অদ্ভুত এক গুহার মধ্যে আবিষ্কার করে। সে এখানে কিভাবে এলো এই ব্যাপারে তার কোনো
ধারণা ছিল না। এমন সময় পেছন থেকে একজন লোক তার হাতের উপর হাত রাখে। দেখা যায় এটা তো লিনের বাবা ছিল, যে কিনা নিজের মৃত্যুর জন্য লিনকেই দায়ী করতে থাকে এবং বলে যে সে এইভাবেই সারা জীবন লিনকে কষ্ট দিবে। এই সব কিছু দেখে লিন চিৎকার করে ঘুম থেকে উঠে যায়, অর্থাৎ সে এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল। এরপর সে গোসল করে নেয়, যেখানে গোসল করার সময় আমরা তার পিঠে কিছু পুরনো আঘাতের চিহ্ন দেখতে পাই, অর্থাৎ হতে পারে লিন এবং তার মাকে তার বাবা কষ্ট দিত। এমনকি মৃত্যুর পরও সে লিনের জীবন জাহান্নাম বানিয়ে গিয়েছিল। যাই হোক, এখন লিন তৈরি হয়ে নিজের জামার সাথে ওই পাখাটিকে লাগিয়ে নেয় এবং বেরিয়ে চলে যায় ফিতরা এবং গনির বাসায়। আমরা জানতে পারি গনি লিনকে রেখেছিল তাদের সাথে চুরি করতে যাওয়ার জন্য, আর এই ব্যাপারটা নিয়ে ফিতরা একদমই খুশি ছিল না। সে তো সেখানে লিনকে দেখেই রেগে যায়, যদিও গনি নিজেও চাইছিল না লিন তাদের সাথে যাক। গনি চাইছিল না, কেননা সে লিনকে কোনো বিপদে ফেলতে চাইছিল না। তবে ফিতরার না চাওয়ার কারণ হলো সেই চুরির ভাগে কোনো অংশীদার চাইছিল না। তবুও তাদেরকে বাধ্য হয়ে লিনকে সাথে নিতে হচ্ছিল। এর কারণ হলো লিন তাদেরকে ব্ল্যাকমেল করছিল একটি কল রেকর্ডিং দিয়ে। ফিতরা এখানে লিনের গলা চেপে ধরে এবং জিজ্ঞাসা করে তারা যদি তাকে না নিয়ে যায় তাহলে সে কি করবে। উত্তরে লিন বলে সে পুলিশের কাছে ওই কল রেকর্ডিংটি দিয়ে দিবে। লিন এখানে তাদেরকে কল রেকর্ডিংটি শোনায়, যেখানে ফিতরা গনিকে রাজি করছিল আজকের চুরিতে সাথে যাওয়ার জন্য। আসলে ফিতরার কারণেই তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, যে কারণে টাকার জন্য তার গার্লফ্রেন্ডের পরিবার তাকে প্রায় মারধর করত, যে ব্যাপারটা একটু আগেও আমরা দেখেছি। গনি এখানে লিনকে এও বলে যে লিন চাইলে তার কাছ থেকে টাকা ধার নিতে পারে, তার কাছে বেশ কিছু গচ্ছিত টাকা আছে। কিন্তু লিন এতে রাজি হয় না, বরং সে তো জেদ ধরেছিল সে তাদের সাথে চুরি করতে যাবেই। এখন বাইরে আসার পর আমরা তাদের আরো একজন সাথীকে দেখতে পাই, যার নাম ছিল জিয়া। জিয়া একজন ন্যাশনাল লেভেলের প্লেয়ার ছিল, তবে কিছুদিন আগে একটি প্রতিযোগিতায় খেলার সময় সে হঠাৎই মাঠের মাঝে পড়ে যায়। তার হার্টে কিছু সমস্যা ধরা পড়ে, যা দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে অপারেশন করতে হবে, তা না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না। নিজ নিজ এই সমস্যার সমাধানের জন্যই ফিতরা এবং জিয়া একটি বাড়ির খোঁজ পেয়ে সেখানে চুরি করতে যাচ্ছিল। ফিতরা, জিয়া এবং গনি প্রথম থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। তাদের মধ্যে গনি বাদে বাকি দুজনই লিনকে পছন্দ করত না, যা তাদের ব্যবহারে প্রকাশ পায়। এখানে জিয়া লিনকে উদ্দেশ্য করে বলে যে গনি এবং ফিতরা তার পরিবার, তাই সে কোনোভাবেই চায় না তারা দুজন লিনের জন্য কোনো রকম বিপদে পড়ুক। তখন লিন তাদেরকে বিশ্বাস করানোর জন্য তাদের সামনেই ওই অডিও রেকর্ডিংটি ডিলিট করে ফেলে এবং বলে সে শুধুমাত্র তাদের সাথী হিসাবে টাকার প্রয়োজনে এই চুরিটা করতে চায়। তাদেরকে ব্ল্যাকমেল করে বা তাদের কোনো ক্ষতি করে সে এই কাজ করতে চায় না। আর এরপর তারা সকলে রওনা হয় এবং পৌঁছে যায় জঙ্গলের মধ্যে থাকা একটি বাড়ির সামনে। দূর থেকেই তারা বাড়ির উপর নজর রাখে, যেখানে তারা দেখতে পায় এই বাড়ির সামনে একটি গাড়ি রাখা আছে, যেটি আজ এই বাড়ির সামনে থাকার কথা ছিল না, কেননা আজ শুক্রবার। আর তাদের জানা মতে প্রতি শুক্রবারে এই পরিবার বাড়ি ফাঁকা রেখে বাইরে ঘুরতে যায়। এই ইনফরমেশন তারা যেখান থেকে পেয়েছিল সেই লোকের কাছে ফিতরা কল দেয়, যেখানে ওই লোকটি নিশ্চিতভাবে জানায় যে আজ ওই বাড়ি অবশ্যই ফাঁকা আছে, হতে পারে আজ তারা গাড়ি নিয়ে যায়নি। একথা শুনে ফিতরা গাড়ি থেকে নেমে যায়, যেখানে তার পিছু পিছু গনিও যায়। ঝুঁকি থাকার কারণে গনি এই চুরিটি এখনই করতে চাইছিল না, যা শুনে ফিতরা তার উপর রেগে যায় এবং এক কথায় দুই কথায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, যা দেখে জিয়া যায় তাদেরকে থামাতে। তবে সে গাড়ি থেকে নামতেই বেশ অসুস্থ হয়ে পড়ে, যা দেখে তারা দুজনই তার কাছে ছুটে আসে। তখন জিয়া তাদেরকে মনে করিয়ে দেয় যে তারা তিনজন একটি পরিবার, তাদের কখনোই ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করা উচিত না। তাদের মধ্যকার এই বন্ধুত্ব লিনের কাছেও বেশ ভালো লাগে। এখন তারা সেখানেই গাড়িতে অপেক্ষা করছিল, যেখানে হঠাৎই কিছু ভয়ানক স্বপ্ন দেখে চিৎকারের সাথে লিনের ঘুম ভাঙে। এই ব্যাপারে গনি জিজ্ঞাসা করলে লিন তাকে কিছুই বলে না। এখন সময় এসে গিয়েছিল চুরির জন্য বাড়ির ভেতরে প্রবেশ করার। তবে তারা যেহেতু লিনের জন্য কোনো ওয়াকি টকি অথবা টর্চ লাইট আনেনি, তাই জিয়া লিনকে গনির সাথে সাথে থাকতে বলে। জিয়া নিজে থেকে যায় গাড়িতে বাড়ির বাইরে থেকে চৌকি দেওয়ার জন্য। বাকি তিনজন দেওয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে, আর এরপর ঘরের ভেতরে ঢোকার জন্য দরজার তালা খোলার চেষ্টা করতে থাকে। এমন সময় লিন ওই দরজায় হাত দিতেই দেখতে পায় দরজা তো আগে থেকেই খোলা, যা দেখে
দেখে তারা তিনজন বেশ অবাক হয়। তবে এই ব্যাপারে কোনো কিছু না ভেবেই তারা ভেতরে প্রবেশ করে। বাড়িটি 2টি ফ্লোরের ছিল, তাই উপরের ফ্লোর খুঁজতে ফিতরা উপরে চলে যায় এবং নিচের ফ্লোর খোঁজার দায়িত্ব গিয়ে পড়ে গনি এবং লিনের উপর। কিছু দূরে গিয়ে তারা 2টি ঘরের সামনে গিয়ে পৌঁছায়। গনি তখন তার ব্যাগ থেকে একটি ব্যাগ বেরিয়ে লিনকে দেয় এবং বলে অল্প কিছু মূল্যবান জিনিস চুরি করতে, যাতে করে তারা সহজে ধরা না পড়ে, কেননা বেশি জিনিস চুরি করলে ধরা পড়ার সম্ভাবনাও বেশি থাকবে। একথা বলে তারা দুজন আলাদা আলাদা ঘরে প্রবেশ করে। যদিও লিন এখানে নিজের সাথে নিজের ফোনের আলো জ্বালিয়ে নিয়েছিল, তবে সে যে ঘরে প্রবেশ করেছিল সেখানে আগে থেকেই আলো জ্বালানো ছিল, যে কারণে তার চুরি করতে বেশ সহজ হয়। অন্যদিকে গনি তার ঘরে একটি ড্রয়ারের মধ্যে অনেকগুলো দামি ঘড়ি পায়, যার মধ্যে থেকে কয়েকটা ঘড়ি সে নিয়ে নেয়। অন্যদিকে ফিতরাও উপরের ঘরে অনেক স্বর্ণের মুদ্রা এবং দামি দামি কিছু বস্তু পায়, যার মধ্যে থেকে হাতে গোনা কয়েকটাই সে ব্যাগে পুরে নেয়। তবে লিন তখনও তেমন কিছুই পায়নি। এমন সময় হঠাৎই তার ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং ঘড়ির ঘন্টা বেজে ওঠে। লিন তখন সামনের একটি বক্সে দামি কিছু চুড়ি এবং আংটি দেখতে পায়। গনির কথা মতো সে কয়েকটি নিয়েই সেখান থেকে চলে আসছিল, কিন্তু তখনই সে কিছু একটা ভাবে এবং সেখানে থাকা সবগুলো অলংকার ব্যাগে ভরে নেয়। অন্যদিকে গনি আলমারির ভেতরে বেশ কিছু টাকার বান্ডেল দেখে বেশ খুশি হয়ে যায়। সে প্রথমে কয়েকটি বান্ডেল ব্যাগে নেয়, আর এরপর আরো বান্ডেল নেওয়ার জন্য সে যখন ভেতরে হাত বাড়ায় তখন সে তার হাতে কিছু একটা অনুভব করে। ফলে সে লাইট মারতেই দেখতে পায় সেখানে লিনের কাটা মাথা রাখা আছে। এতে করে সে ভীষণ ঘাবড়ে যায় এবং লাইট মেরে দেখতে পায় সেখানে তো টাকা রাখা আছে, আর কিছুই নেই। ঠিক ওই সময় লিন তার দরজার সামনে দিয়ে তার ভাই বাগাসকে যেতে দেখতে পায়, ফলে সে তার পিছু করতে থাকে। এমন সময় গনিও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। তাদের সামনে তখন বেসমেন্টে যাওয়ার একটি রাস্তা ছিল, যেখান থেকে খুবই দুর্গন্ধ আসছিল। গনি এখানে লিনকে বোঝানোর চেষ্টা করে যে এখানে বাগাসের আসার কথা না, কিন্তু লিন কিছুতেই তার কথা শোনে না এবং নিজের ভাইয়ের চিন্তায় ভেতরে চলে যায়। এদিকে ওই সময় ফিতরা একটি আয়নার সামনে যায়, যে আয়নার ভেতরে তার প্রতিবিম্বকে দেখে মনে হচ্ছিল যেন সে প্রেগনেন্ট। সে ফিতরার দিকে আঙুল উঁচু করতেই ফিতরা নিচে পড়ে যায়। তার সামনেই তার প্রতিবিম্বর পেট থেকে একটি বাচ্চা বেরিয়ে আসে, যা দেখে ফিতরা ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু পর মুহূর্তেই দেখা যায় সবকিছু স্বাভাবিক, তার সামনের আয়নাটিও স্বাভাবিক। স্বাভাবিক তো ছিল না ওই বাড়ির নিচে থাকা বেসমেন্টটি, কেননা সেখানে পড়েছিল বেশ কয়েকটি লাশ, সেই সাথে একটি জীবন্ত মেয়ে যাকে সেখানে বেঁধে রাখা হয়েছিল। মেয়েটি এখানে সাহায্য চাইতেই কোনো কিছু না ভেবেই গনি তার কাছে ছুটে যায়। তবে মেয়েটির চারিপাশে পুঁতে রাখা লোহায় গনি আহত হয়ে পড়ে, তবুও সে হার মানে না। সে ওই মেয়েটিকে সাহায্য করতে চাইছিল এবং বুঝতে পেরেছিল যে এখানে কোনো কিছু ঠিক নেই, এখনই তাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তাই সে ওয়াকি টকির মাধ্যমে জিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং গাড়ি রেডি করতে বলে। জিয়াও তার কথা শুনে গাড়ি নিয়ে ওই বাড়ির গেটের সামনে চলে আসে। এখানে গনি মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তার সাথে কি হয়েছে। উত্তরে মেয়েটি জানায় তাকে বলি দেওয়ার জন্য লোকগুলো তাকে এখানে বেঁধে রেখেছে। গনি জিজ্ঞাসা করে কোন লোকগুলো। মেয়েটি এর কোনো উত্তর দিতে পারে না। গনি যেভাবেই হোক এই মেয়েটিকে সাহায্য করতে চাইছিল, তাই সে মেয়েটির হাত খোলার চেষ্টা করে। তবে তার হাতের দড়িতে কোনো জাদু করা ছিল, যে কারণে গনি তা ধরার সাথে সাথেই তার হাত পুড়ে যাচ্ছিল। এমন সময় লিন একটি কুড়াল নিয়ে এসে এক কোপে ওই দড়ি কেটে দেয়, আর এরপর তারা দুজন মিলে মেয়েটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারা বেরিয়ে আসতেই ওই বেসমেন্টে থাকা একজন লোকের হাত নড়ে ওঠে। তবে এই লোকটি কে ছিল তা আমাদেরকে এখনই দেখানো হয় না। আপাতত গনির ডাকে ফিতরা নিচে নেমে আসে। গনি মেয়েটিকে ঘাড়ে করে নিয়ে তখনই এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিল, তবে দরজা খুলতেই তারা হতবাক হয়ে যায়, কেননা সবগুলো দরজার সামনেই চলে এসেছিল একটি করে দেওয়াল, যা ভেদ করে এই বাড়ি থেকে বের হওয়া সম্ভব ছিল না। এদিকে বাইরে জিয়া তাদের জন্য অপেক্ষা করছিল। সে এখানে ওয়াকি টকির মাধ্যমে তাদের সাথে যোগাযোগের চেষ্টাও করে। তবে এই দেওয়াল দেখে ফিতরা তো প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। একে তো এখানে এইভাবে দেওয়াল আসা বেশ অস্বাভাবিক ছিল, এর উপর আবার তারা পুরোপুরিভাবে এই ভয়ঙ্কর বাড়িতে আটকে গিয়েছিল। তাই সে এখান থেকে বের হওয়ার জন্য এদিক সেদিক হাত পা ছোড়াছুড়ি করতে থাকে, যেখানে সে একটি গ্যাস সিলিন্ডার পায় এবং সেটা নিয়ে যায় দরজার সামনে। সে এটা ফাটিয়ে দিতে চাইছিল। বাকিরা তাকে আটকানোর চেষ্টা করে, তবে এতে
কোনো লাভ হয় না, সে সেখানে ওটা ব্লাস্ট করে দেয়। এর ফলে তারা নিজেরাই আহত হয়ে পড়ে। এতেই শেষ না, ফিতরা এই সব কিছুর জন্য এখন লিনকে দায়ী করতে থাকে। তার মতে তারা এতদিন ধরে এত চুরি করেছে, কোথাও কখনো এমন বিপদে পড়েনি। আজ লিন আসাতেই তারা এমন বিপদে পড়েছে। সে এখানে জোর করে লিনের ব্যাগ দেখতে চায়। হাতাহাতির দরুন লিনের ব্যাগটি নিচে পড়ে গেলে তার ভেতর থাকা ওই চুড়িগুলো ভেঙে যায়। এতগুলো চুড়ি দেখে ফিতরা এবং গনি বুঝতে পারে লিন তাদের কথা শোনেনি, সে সব ধরনের জিনিসই চুরি করেছে। তখন লিন তাদেরকে জানায় যে সে বারবার চুরি করতে পারবে না, তার অনেক টাকার প্রয়োজন, এ কারণেই সে সামনে যা পেয়েছে তাই নিয়ে নিয়েছে। তখন গনি বলে এখন তাদের এইসব নিয়ে ভাবার সময় নয়, আগে এই বাড়ি থেকে বের হতে হবে। একথা বলে তারা তিনজন একসাথে রাস্তা খুঁজতে যাচ্ছিল। এমন সময় ওই মেয়েটি গনির হাত ধরে বসে এবং তাকে তার সাথে থাকতে বলে। মেয়েটি এখানে বেশ অসুস্থ হয়ে পড়েছিল, তাই গনি ঠিক করে যে সে মেয়েটির সাথেই থাকবে এবং বাকি দুজনকে বলে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে। ইচ্ছা না থাকা সত্ত্বেও ফিতরাকে লিনের সাথেই যেতে হয়। তবে যাওয়ার আগে সে গনিকে একটি ছুরি দিয়ে যায়, যাতে করে প্রয়োজন পড়লে সে এটা দিয়ে নিজেকে রক্ষা করতে পারে। গনি তাকে ধন্যবাদ জানায়। এখন এখান থেকে ফিতরা এবং লিন পৌঁছে যায় একটি ঘরে, যেখানে দেওয়ালে একটি ফ্যামিলি ট্রি বানানো ছিল। ফিতরা এখানে তাদের পাওয়া ওই মেয়েটির ছবি দেখতে পায়, যার নাম ছিল সুকমা। সুকমার জন্ম ক্লায়েন্ট ফ্রাইডেতে হয়েছিল। ওই একই দিনে ওই একই লগ্নে অনেক বছর আগে আরো একজন মহিলার জন্ম হয়েছিল, যার নাম ছিল সারা। সে সুকমার বংশেরই ছিল। এখানে এই কথাগুলো জাভার ভাষায় লেখা ছিল। ফিতরা যেহেতু ওই ভাষাটি জানতো, তাই সে এই কথাগুলো পড়তে পারে। অন্যদিকে সুকমাকে সোফার উপর শুইয়ে দিয়ে গনি কিছু একটা ভাবছিল। এমন সময় সুকমা কিছু একটা বিড়বিড় করতে শুরু করে। গনি তার কাছে গিয়ে সেটা শোনার চেষ্টা করতে থাকে। এমন সময় সুকমার চোখ কালো হয়ে যায় এবং তার মুখ থেকে একটি পোকা বেরিয়ে গনির কানে ঢুকে যায়। সাথে সাথে গনি যন্ত্রণায় ছটফট করতে থাকে। সুকমা তখন তার দিকে তাকিয়ে বলে সব মানুষেরা মরবে। এমন সময় গনি টেবিলের উপর বস্তায় ভরা জিয়া, ফিতরা এবং লিনের লাশ দেখতে পায়, যাদের মুখের উপর দিয়ে ওই পোকা দৌড়ে বেড়াচ্ছিল। ফলে সে চিৎকার করে কাঁদতে থাকে। তার চিৎকার শুনে ফিতরা এবং লিনও সেদিকে ছুটে আসে। তবে অদ্ভুত ব্যাপার হলো লিন ছুটে চলে যায় সিঁড়িতে উপরের দিকে, কিন্তু গনি তো ছিল নিচের ঘরে। তাই ফিতরা লিনকে ডেকে আর সময় নষ্ট করে না, বরং সে গনির কাছে চলে যায়। সব থেকে ভয়ানক ব্যাপার হলো গনি এখানে নিজের সামনে ফিতরার স্থানে সুকমাকে দেখতে পারছিল, যে কিনা গনিকে উদ্দেশ্য করে বলে যে সে তার সব বন্ধুদেরকে মেরে ফেলেছে, এবার পালা গনির। একথা বলে সে গনির উপর আক্রমণ করে। গনি তখন তার পকেট থেকে ফিতরার দেওয়া ছুরিটি বের করে, যা দেখে ফিতরা বেশ ঘাবড়ে যায় এবং সে তাকে সেটা ফেরত দিতে বলে। কিন্তু গনি তো দেখতে পারছিল ফিতরার জায়গায় সুকমাই ভয়ঙ্কর ভাবে তার দিকে এগোচ্ছে। ফলে সে এখানে সুকমাকেই আটকাতে গিয়ে ফিতরার হাতে আঘাত করে। ফিতরা তাকে বলতে থাকে সে তার বন্ধু, কিন্তু গনি তার কোনো কথাই শুনতে পায় না, বরং সে তো তখনও পর্যন্ত সুকমাকেই দেখছিল। তাই সে তখনই সুকমাকে মারার জন্য তার উপর হামলা করে, কিন্তু বাস্তবে তো সে ফিতরার উপর হামলা করেছিল, যা দেখে ফিতরা বুঝে গিয়েছিল গনি এখন আর স্বাভাবিক নেই। তাই সে পালিয়ে একটি ঘরের মধ্যে গিয়ে দরজা আটকে দেয়। গনি তখনও বাইরে থেকে ওই দরজা খোলার চেষ্টা করছিল। ভেতরে ঢুকে আহত ফিতরা ফ্লোরে শুয়ে পড়ে, যেখানে হঠাৎই সে ছাদে অনেকগুলো পোকাকে দেখতে পায়, যার মধ্য থেকে একটি পোকা এসে তার মুখের উপর পড়ে, যা দেখতে দেখতে চলে যায় তার পেটের মধ্যে। পোকাটি পেটের মধ্যে যেতেই ফিতরার যেন কিছু একটা হয়ে যায়। সে ওই পোকাটিকে আটকানোর জন্য বারবার নিজের পেটেই আঘাত করতে থাকে। এভাবেই ছুরি দিয়ে আঘাত করতে করতে তার অবস্থা যখন খারাপ হয়ে যায়, তখন তার উপর ওই সবগুলো পোকা একে একে পড়তে থাকে এবং সে সেখানেই মারা যায়। ফিতরা যে মারা গিয়েছে এই ব্যাপারটা তো আমরা জানতে পারি, কিন্তু তখনও পর্যন্ত জিয়া এই ব্যাপারে কিছুই জানতো না। তাই তো ওই ভয়ানক শক্তি ফিতরার কণ্ঠ নিয়ে তাকে ভেতরে ডেকে আনে। জিয়াও তার কথা শুনে বাড়ির ভেতরে প্রবেশ করে, যেখানে তার পেছনেই অন্ধকারের মধ্যে আমরা সুকমাকে দেখতে পাই। জিয়া এখানে তখনও পর্যন্ত ফিতরাকে খুঁজছিল। এমন সময় উল্টোভাবে তার সামনে চলে আসে ভয়ঙ্কর সুকমা। ভয়ে জিয়া তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে পর মুহূর্তেই সে উঠে দাঁড়ায় এবং ওয়াকি টকি নিয়ে ফিতরার গলায় কথা বলে, যা দেখে জিয়া অবাক হয়ে যায় এবং তার মুখে আঘাত করে। তবে এতবার আঘাত করার ফলেও সুকমার কিছুই হচ্ছিল না, যে কারণে জিয়া তাকে জোরে একটা আঘাত করে। এর ফলে সুকমার মাথা পেছনের দিকে ঘুরে যায়। তবে পর মুহূর্তেই সুকমা নিজ হাতে তার মাথা ঠিক করে ফেলে, যা দেখে জিয়া বুঝতে পারে যে সুকমা কোনো সাধারণ মানুষ নয়। ফলে সে ভয় পেয়ে যায় এবং তার হার্টের রোগটা আবারও বেড়ে যায়। সে পালানোর চেষ্টা করে, তবে বেশি দূর দৌড়াতে পারে না। তার আগেই সে মাটিতে লুটিয়ে পড়ে।
পড়ে। তার অবস্থা বেশ খারাপ ছিল, তবুও এমন সময়েও তার আফসোস হচ্ছিল যে সে তার বন্ধুদেরকে বাঁচাতে পারেনি। তাই সে তাদের কাছে ক্ষমা চায়, সে তার ভাইদের কাছে ক্ষমা চায়, আর এভাবেই সে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা লিনকে দেখতে পাই, যে কিনা উপরের ঘরে তার ভাই বাগাসকে খুঁজে বেড়াচ্ছিল। এই মোমেন্টে এসে আমার সত্যিই মনে হচ্ছিল যে ফিতরা ঠিকই বলেছে, যা কিছু হচ্ছে এই লিনের জন্যই হচ্ছে। না সে বাগাসকে বেসমেন্টে যেতে দেখত, না সে জোর করে গনিকে নিয়ে সেখানে যেত, এবং এই কারণে না তারা এত বড় বিপদে পড়ত। এত দূর তার ছোট ভাই বাগাস কিভাবে আসবে, এই ব্যাপারে সে একবারও পর্যন্ত ভাবেনি। গনির চিৎকার শুনেও সে এখনো পর্যন্ত এই ভয়ঙ্কর রুমে বাগাসকেই খুঁজে চলেছে। এখন এখানে ওই পোকার একটি পোকা আমরা তার ঘাড়ে পড়তে দেখতে পাই, যেটা কিনা আস্তে আস্তে করে তার ভেতরে ঢুকে যায়। ওই সময় সে সামনের ঘরে বাগাসকে দেখতে পায়, যে কিনা দেওয়ালের সাথে নিজের মাথা আঘাত করছিল। তাকে ডাক দিতেই সে একটি নিউজ পেপার লিনের দিকে এগিয়ে দেয়, যেখানে তাদের বাবার মৃত্যুর খবর ছাপা হয়েছিল। পর মুহূর্তেই লিন দেখতে পায় সেখানে তো বাগাস নেই, বরং সেখানে আছে তার বাবার এক ভয়ঙ্কর প্রতিমূর্তি, যা দেখে সে দৌড়ে ওই ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে সে ওই দরজার সামনে দাঁড়িয়েছিল। এমন সময় একজন লোক সেখানে আসে এবং তার মাথায় হাত রাখে, ফলে লিন সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে নিজের সামনে গনিকে দেখতে পায়, যে নিজেও অজ্ঞান অবস্থায় ছিল। লোকটি এখানে একে একে গনি এবং রিনের উপর সাদা কিছু পাউডার ছড়িয়ে দেয়। এর ফলে তাদের শরীর থেকে ওই পোকা বেরিয়ে আসে, যা ওই লোকটি পা দিয়ে পিষে মেরে ফেলে। এরপর সে লিনের সামনে এসে বলে সে তাদেরকে মিডিয়ান কালো জাদুর হাত থেকে মুক্ত করেছে, যে জাদু পোকার মাধ্যমে ভেতরে ঢোকে এবং মানুষকে পাগল করে মেরে ফেলে। তার নিষেধ করা সত্ত্বেও গনি এখানে উঠে দাঁড়ায় এবং তার সামনে এসে পড়ে যায়। এখানে লোকটি গনিকে জিজ্ঞাসা করে যে সে কেন ওই মেয়েটিকে মুক্ত করলো, সে কে। এর উত্তর না দিলে লোকটি ধারণা করে গনি হয়তো বা সারার নাতি হতে পারে। ফলে এরপর না পেরে গনি স্বীকার করে নেয় যে তারা আসলে চোর এবং এই বাড়িতে চুরি করতে এসেছিল। যা শুনে লোকটি আরো বেশি বিরক্ত হয়ে যায়, কারণ সে না জেনেই নিজেদের এবং অন্যদের জন্য এত বড় বিপদ মুক্ত করে দিয়েছিল। সে এখানে তাদেরকে তার সাথে যেতে বলে, তবে গনি তো রাজি হয় না, বরং তার সাথে ফাইট করতে শুরু করে দেয়। যদিও এতে কোনো লাভ হয় না। গনি এখানে লোকটিকে জিজ্ঞাসা করে তারা তাকে চেনে না, তাই তারা কিভাবে তাকে বিশ্বাস করে তার সাথে যাবে। তখন লোকটি নিজের পরিচয় দেয়। লোকটির নাম ছিল উরিপ। 20 বছর আগে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সকল মানুষকে শায়েস্তা করতে যারা কিনা কালো জাদু করে, আর তারই ধারাবাহিকতায় 22 ঘন্টা আগে সে এই বাড়িতে এসেছিল সারার বংশধরদেরকে শেষ করতে, যারা কিনা চেষ্টা করছিল কালো জাদু করে সারাকে আবারও জীবিত করতে। এখন প্রশ্ন হলো সারাকে আর লেনরাও বা কিভাবে অন্ধের মতো উরিপকে বিশ্বাস করবে। একথা বলতেই উরিপ তাদের চোখের উপর হাত রাখে এবং তারা পৌঁছে যায় অতীতে। মুভির শুরুতে আমরা যে মেয়েটির হত্যাকাণ্ডের দৃশ্য দেখেছিলাম সেখানেই তারা পৌঁছে গিয়েছিল। এই মেয়েটিই ছিল কালো জাদুর রানী সারা। উরিপ তাদেরকে সারার কথা খুলে বলে অতীতে সারা শয়তানের পূজা করে নিজেকে অমর করে ফেলেছিল, যে কারণে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেললেও সে মরেনি, বরং সে তো অপেক্ষা করছিল তার ওই বংশধরের জন্য, যার জন্ম ক্লাইন ফ্রাইডেতে ঠিক ওই লগ্নে হবে যে লগ্নে সারার জন্ম হয়েছিল, অর্থাৎ সুকমা। যদিও সারা অমর ছিল, তবুও একটি বিশেষ হাতিয়ার দিয়ে তাকে মারা সম্ভব ছিল, যার নাম হলো সিরনো পেতেং। অতীতে এই হাতিয়ার দিয়েই তাকে মেরে ফেলা হয়েছিল, তবে তার আত্মা তখনও মরেনি, বরং সে অপেক্ষা করছিল সুকমার জন্য। এখন বর্তমানে উরিপ যখন 22 ঘন্টা আগে এই বিশেষ শুক্রবারে এই বাড়িতে এসেছিল, তখন সে দেখতে পায় বেসমেন্টে সুকমার পরিবার ইতিমধ্যে তার উপর কালো জাদু করতে শুরু করেছে, যাতে করে সুকমার মধ্যে তাদের পরদাদি সারার আবারও জন্ম হয়। উরিপ তাদেরকে আটকানোর চেষ্টা করলে তাদের সাথে তার লড়াই শুরু হয়ে যায়, যে লড়াইয়ে একে একে মারা যায় সুকমার পুরো পরিবার। মা মারা যাওয়ার সাথে সাথে সুকমা নিজেও ওই কালো জাদুর স্থান থেকে নেমে আসে এবং তার মাকে জড়িয়ে ধরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে উরিপ তার হাত পা ওই বিশেষ জাদুই দড়ি দিয়ে বেঁধে দেয় এবং চারিপাশে লোহা পুঁতে দেয়, যাতে করে সুকমা নিজেকে এখান থেকে মুক্ত করতে না পারে। এমন সময় সুকমার জ্ঞান ফিরে আসে এবং সে উরিপের গলা চেপে ধরে। উরিপ কোনো মতে তাকে শান্ত করে, তবে সে সুকমার এই আক্রমণে বেশ আহত
হয়ে পড়েছিল, তাই সে পাশে গিয়ে বসে পড়ে এবং সেখানেই জ্ঞান হারায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে সুকমাকে সেখানে খুঁজে পায় না, আর এর কারণ হলো গনিরা তাকে অলরেডি মুক্ত করে ফেলেছিল। এই সবটা জানার পর গনি এখানে উরিপের কাছে ক্ষমা চায়। তখনই তার মনে পড়ে ফিতরার কথা। সে কোথায় আছে তা তারা কেউই জানে না, তাই গনি এখানে উরিপের হাত ধরে তাকে অনুরোধ করে তার বন্ধু ফিতরাকে বাঁচানোর জন্য। গনির এই স্পর্শে উরিপ কিছু একটা অনুভব করে এবং বলে এখন ফিতরাকে খুঁজে কোনো লাভ হবে না, বরং তার আগে তাদেরকে ওই হাতিয়ারটি খুঁজে বের করতে হবে, অর্থাৎ শীর্ণ পেতেং। এই বাড়িরই কোনো এক স্থানে ওই হাতিয়ারটি লুকানো আছে। সেখানে থাকা সুড়ঙ্গ থেকে উরিপ বেশ শক্তিশালী কোনো পাওয়ার অনুভব করছিল, তাই তার মনে হচ্ছিল এই মাটির নিচেই শীর্ণ পেতেং আছে। গনি যখন সেদিকে এগিয়ে যায় তখন উরিপ লিনের হাত ধরে এবং তাকে বলে সে গনির শরীরে ঠান্ডা অনুভব করেছে, যা কোনো মানুষের মৃত্যুর আগে হয়ে থাকে। এর মানে হলো গনি খুব দ্রুতই মারা যেতে চলেছে, তাই লিনের যদি তাকে কিছু বলার থাকে তাহলে সে যেন তা এখনই গনিকে বলে দেয়, কারণ তার হাতে বেশি সময় নেই। এ কথা শুনে লিন কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় গনি তাদেরকে ডাক দেয়। গনি লিনকে নিচে আসতে মানা করে, তবে লিন তাকে কিছুতেই একা ছাড়তে চাইছিল না, তাই সুড়ঙ্গ দিয়ে অল্প একটু নেমে আসে তারা তিনজনই। তখনই হঠাৎ করে তারা বেশ উপর থেকে নিচে পড়ে যায়, যার ফলে তারা অনেকটা ব্যথাও পায়। অন্যদিকে ওই সময় আমরা সুকমাকে দেখতে পাই, যে কিনা পরম আনন্দে ওই বাড়ির ফার্মে থাকা মুরগি কাঁচা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। এদিকে এই গর্ত দেখে লিন জানায় সে এই গর্তে আগেও এসেছে। চুরির জন্য এই বাড়িতে আসার আগে ওই রাতে সে নিজের স্বপ্নে এই গর্ত দেখেছিল, যা শুনে উরিপ বেশ অবাক হয়। ঠিক তখনই আমরা লিনের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন দেখতে পাই, যেটা বাইরে থেকে সুকমাও অনুভব করতে পারে। লিনের চোখগুলো লাল হয়ে গিয়েছিল এবং সে অদ্ভুত এক গান গাইতে গাইতে সামনের দিকে এগোচ্ছিল। তার এই গানটি ছিল আসলে একটি মন্ত্র, যা দিয়ে দুর্ভাগ্য দূর করা হয়। উরিপের কাছে একথা শুনে গনি লিনকে আটকাতে যায়, তবে উরিপ তাকে নিষেধ করে এবং লিনের সামনে মাথা নত করে তাকে সম্মান জানায়, কেননা সে বিশেষ কোনো এক শক্তি দ্বারা বশে চলে এসেছিল। সামনের দিকে এগিয়ে যায় লিন এবং একটি পাথরের উপর হাত রাখে, যেটা সাথে সাথে ভেঙে যায় এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে শীর্ণ পেতেং। এরই সাথে বাইরে থাকা সুকমাও চিৎকার করে ওঠে। লিন ওই শীর্ণ পেতেং হাতে তুলে নেয়, যা দেখে উরিপ বেশ অবাক হয়ে যায়। লিন সেটাকে খুলতেই যাচ্ছিল, তবে উরিপ তাকে নিষেধ করে, যা না শুনে লিন সেটাকে খোলার সাথে সাথে তারা দূরে ছিটকে গিয়ে পড়ে। বাইরে থাকা সুকমাও ওই বিশেষ হাতিয়ারের ব্যাপারে সবকিছু অনুভব করতে পারছিল এবং ছটফট করছিল। এদিকে কোনো এক শক্তি তাদের তিনজনকেই ওই গুহার বাইরে ছুঁড়ে ফেলে দেয়, যেখানে চলে এসেছিল সুকমা। সুকমার ভেতরে থাকা সারা ভয়ঙ্কর ভাবে তাদের দিকে তাকিয়ে হাসছিল। এদিকে লিনও ততক্ষণে নিজের হুঁশে ফিরে এসেছিল। সুকমা তাদের কাছে ওই হাতিয়ারটি চায়, কিন্তু লিন সেটিকে কাপড়ে পেঁচিয়ে রক্ষা করার জন্য পেছনে সরে যায়, যেখানে তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল উরিপ এবং গনি। তখন সুকমা মাটিতে হাত রাখে এবং ভয়ানক এক মন্ত্র পড়তে শুরু করে, যার ফলে মাটির নিচ থেকে বেরিয়ে আসে কালো জাদুর ওই পোকা, যেগুলো বেয়ে বেয়ে কালো চোখওয়ালা সুকমার গায়ে উঠছিল। বিপদ বুঝতে পেরে উরিপ গনি এবং লিনকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তারা দুজনই দৌড়ে ওই ঘর থেকে বেরিয়ে যায়। সুকমা তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সে তাদের পিছু করতে যাচ্ছিল, তখনই উরিপ মন্ত্র বলে তাকে আটকে দেয় এবং তাকে আস্তে আস্তে পেছনের দিকে এনে তার উপর হাত রেখে তাকে থামানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে দরজা খোলা পেয়ে লিন এবং গনি দৌড়ে এই ঘরের বাইরে চলে যায়। বাড়ি থেকে বের হতেই গনি পথে টর্চ লাইট পায়, যার কিছুটা সামনেই পড়েছিল জিয়া, যাকে এমন ভাবে দেখে গনি ভীষণ চিন্তায় পড়ে যায় এবং তার নাড়ি চেক করে দেখতে পায় সে আর বেঁচে নেই। ফিতরা কোথায় আছে তা সে জানত না। এদিকে জিয়া এখানে মরে পড়ে আছে, যা দেখে গনি একেবারেই ভেঙে পড়ে। এদিকে ভেতরে সুকমা উরিপের বশ থেকে বেরিয়ে আসে এবং তার হাত ধরে বসে। শুধুমাত্র তাই নয়, খুবই ভয়ঙ্কর ভাবে সে এখানে উরিপের হাত তার শরীর থেকে আলাদা করে ফেলে এবং উরিপকে উদ্দেশ্য করে বলে তার জীবন এবং মৃত্যু সারার হাতে। সে এখন বিশেষ মন্ত্র কাজে লাগাবে, যার ফলে জীবিত হয়ে উঠবে সেখানে থাকা সকল লাশ। বলতে না বলতেই আমরা দেখতে
পায় আশেপাশে থাকা সুকমার পরিবারের সব লাশেরা জেগে উঠছে এবং বাইরের দিকে দৌড়ে চলে যাচ্ছে। এরপর সুকমা উরিপের উপর হামলা করে। তখনই দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই ওই লাশ পৌঁছে গিয়েছিল লিনদের কাছে, যা দেখে গনি এবং লিন দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। গনি প্রথমে প্রাচীর টপকে লিনকে অন্য পাশে পাঠিয়ে দেয়। বাইরের পাশে যাওয়ার পর লিন গনির জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে বাইরে আসে না, কারণ সে তার পরিবার অর্থাৎ ফিতরা এবং জিয়াকে এইভাবে ফেলে রেখে যেতে পারবে না। সে লিনকে সেখান থেকে চলে যেতে বলে, যা শুনে লিন এবার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে গনিকে জানিয়ে দেয় যে উরিপ তাকে বলেছিল গনি বাঁচবে না, তাই সে যেন কিছুতেই আবারও ভেতরে না যায়। তবে গনি তো ততক্ষণে ঠিক করে নিয়েছিল যে সে নিজের জীবন দিয়ে হলেও নিজের বন্ধুদেরকে এই বিপদে একা ফেলে রেখে যাবে না। তাই সে লিনের হাত ধরে এবং তাকে বলে যে তার ড্রয়ারে তার গচ্ছিত টাকা আছে, তা যেন লিন নিয়ে নেয়। অর্থাৎ সে এখানে নিজের ভাগ্য আপন করে নিয়েছিল। তাই তো আল্লাহর উপর ভরসা রেখে সে দৌড়ে চলে যায় ওই লাশের দিকে, যেখানে বেশ কয়েকটা লাশ তার উপর আক্রমণ করে। সে তাদেরকে মারতে মারতে লক্ষ্য করে একটি লাশ জিয়াকে খাওয়ার জন্য তার কাছে গিয়েছে। তাই তো সে দ্রুত গিয়ে ওই লাশকে মেরে জিয়াকে কোলে তুলে নেয়। জিয়াকে নিয়ে সে ফিতরাকে খুঁজতে যেতে চাইছিল। তখনই ফিতরা তার সামনে চলে আসে, যে কিনা নিজেও এখন ওই জীবন্ত লাশে পরিণত হয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই সে গনির গলায় কামড়ে ধরে। বাইরে থেকে লিন গনির জন্য চিৎকার করতে থাকে। আমরা বুঝতে পারি লিন কখনো স্বীকার না করলেও সে আসলে গনিকে পছন্দ করত, যে ব্যাপারে কোনো কিছুই জানতো না গনি। গনি তো এখানে নিজের ভাগ্যকে আপন করে নিয়েছিল। তাই সে ফিতরা এবং জিয়াকে উদ্দেশ্য করে বলে তারা একসাথে বড় হয়েছে, তাই তাদের মৃত্যুও হয়তোবা একসাথেই লেখা আছে। এরই মধ্যে বাকি লাশরাও তাদের উপর হামলে পড়ে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে লিন একেবারেই ভেঙে পড়ে। তাই সে গাড়িতে উঠে বসে, তবে বাড়িতে যাওয়ার জন্য নয়, বরং এই সব কিছু যার জন্য হয়েছে তার উপর আক্রমণ করার জন্যই সে এই গাড়িতে উঠে বসেছিল। তখনই ভেতর থেকে উরিপের হাত এবং ভয়ঙ্কর এক হাসির সাথে বেরিয়ে আসে সুকমা। সে এখানে মন্ত্র পড়তে পড়তে আবারও মাটিতে হাত রাখে, যার ফলে লিনের পিঠে থাকা ওই শীর্ণ পেতেংটাও কাঁপতে শুরু করে। আকাশে যেন কালো মেঘ ছেয়ে যায়। সুকমার হাত পেয়ে উঠতে থাকে ওই ভয়ানক কেঁচো পোকা, যা তার মুখের মধ্যে ঢুকে যায়। লিন তখন ওই গাড়িতে থাকা গনি, জিয়া এবং ফিতরার ছবি দেখে এবং নিজের মন ঠিক করে গাড়ি স্টার্ট করে, আর সজোরে সেটা চালিয়ে দরজা ভেঙে সে ওই বাড়ির ভেতরে ঢুকে যায়। তাকে এইভাবে গাড়ি নিয়ে যেতে দেখে মাটিতে পড়ে থাকা গনিও চিন্তায় পড়ে যায়। তবুও সে থামে না। সে সজোরে সুকমাকে আঘাত করে এবং তাকে নিয়ে একটি গাছের সাথে গিয়ে গাড়িটি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এর ফলে সুকমা কিছু সময়ের জন্য শান্ত হয়ে যায়। গনি তখনও বেঁচে ছিল এবং লিনের দিকেই তাকিয়েছিল। লিন ওই গাড়ি থেকে বেরিয়ে আসে এবং ওই শীর্ণ পেতেংকে খুলে দৌড়ে এসে সেখানে থাকা সব লাশগুলোকে এক এক করে মেরে ফেলে। তবে সে ফিতরাকে মারতে পারে না, কেননা গনি এটা চাইছিল না। ফিতরার এই রূপেও সে তাকে জড়িয়ে ধরেছিল, যাতে করে লিন তাকে না মারে। এরই মধ্যে গনি লিনের সাথে কথা বলতে বলতেই সেখানে তখনই মারা যায়। সে মারা যেতেই পরিণত হয় ওই জীবন্ত লাশে। তাকে এইভাবে দেখে লিন একেবারেই ভেঙে পড়ে এবং সেখানেই বসে কাঁদতে থাকে। সে এতটাই ভেঙে পড়েছিল যে সে ফিতরার সাথে সাথে গনিকেও মারতে পারে না। এদিকে এরই মধ্যে সুকমাও জেগে উঠেছিল। তাই তো সে ওই গাড়ি ঠেলে সরিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং লিনের কান্না নিয়ে তাকে কটাক্ষ করতে করতে তার দিকে এগিয়ে আসে। তার এই ভয়ানক রূপ দেখেও লিন হার মানে না। সে ওই শীর্ণ পেতেং নিয়ে সুকমার উপর আক্রমণ করে। যদিও এই লড়াইয়ে সে সুকমার সাথে পেরে উঠছিল না, তবে ভালো ব্যাপার হলো সুকমা কিছুতেই ওই শীর্ণ পেতেং স্পর্শ করতে পারছিল না। তার হাত পুড়ে যাচ্ছিল। তাই তো সে এবার ওই শীর্ণ পেতেংকে ভয় পেতে শুরু করে, যা দেখে লিন এবার এটাকেই নিজের ঢাল বানিয়ে নেয়। এক পর্যায়ে সুকমা এটাকে ধরে ফেললে লিন অনেক কষ্টে তার বুকের মধ্যে এটা ঢুকিয়ে দেয়। এরই ফলে সুকমার মুখ থেকে বেরিয়ে আসে ওই কেঁচো পোকা। মুহূর্তের মধ্যেই সুকমা পরিণত হয় লিনের বাবায়, যে কিনা লিনকে দূরে ছুঁড়ে ফেলে দেয় আর নিজের এবং লিনের মায়ের মৃত্যুর জন্য লিনকে দায়ী করতে থাকে। সেই সাথে লিনের ভাইকে নিয়েও ভয় দেখাতে থাকে, যা শুনে লিন বেশ ভেঙে পড়ে এবং সে তার সামনে পড়ে থাকা তার ভাইয়ের দেওয়া ওই পাখাটি হাতে তুলে নেয়। এই সুযোগে তার বাবার রূপে থাকা সুকমা ওই শীর্ণ পেতেংটা তুলে নেয়, কিন্তু এতে করে তার হাত পুড়ে যেতে শুরু করলে সে সেটা ফেলে দেয়। যা দেখে সুযোগ বুঝে লিন আবারও শীর্ণ পেতেংটা হাতে তুলে নেয় এবং সেটা দিয়ে সুকমার উপর আক্রমণ করে। সেই সাথে তাকে উদ্দেশ্য করে বলে
বলে যে সে তার বাবা নয়। কথা বলার সাথে সাথেই সুকমা নিজের আসল রূপে ফিরে আসে। লিন তখন সাহসিকতার সাথে তার উপর একের পর এক আঘাত করতে থাকে। সুকমা তখনও পর্যন্ত তাকে হুমকি দিচ্ছিল, যা দেখে লিন এবার তার মুখ চেপে ধরে এবং তার গলা কেটে তার শরীর থেকে আলাদা করে ফেলে। সাথে সাথেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সুকমার মৃত্যুর সাথে সাথে গনি এবং ফিতরার জীবন্ত লাশও শান্ত হয়ে যায়। এখন এই ঘটনার কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে লিন একটি ব্যাগ এবং বাগাসকে সাথে নিয়ে ওই বিল্ডিং ছেড়ে বেরিয়ে আসছিল নতুন জীবনের উদ্দেশ্যে। আসার পথে গনির বাসা দেখে বাগাস তার সাথে দেখা করার জন্য অস্থির হয়ে ওঠে, কিন্তু লিন তাকে বুঝিয়ে সুঝিয়ে বাইরে নিয়ে আসে, যেখানে আগে থেকেই ওই পাওনাদাররা অপেক্ষা করছিল। লিন এখানে তার ভাইয়ের ব্যাগ থেকে টাকা বের করে ওই পাওনাদারের হাতে তুলে দেয়। টাকা পাওয়ার পরও লোকটি লিনের সাথে বেয়াদবি করছিল এবং তাকে তার সাথে হোটেল রুমে যেতে বলছিল। লিন তখন ওই শীর্ণ পেতেংটি বের করে তার গলায় ধরে লোকটিকে ভয় দেখানোর জন্য, তবুও লোকটি ভয় পায় না। তখন লিন সত্যিই তার গলা কেটে দেয়, যা দেখে লোকটি ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এমনকি এই ঘটনা দেখে তার বসও তাকে ফেলে রেখে পালিয়ে চলে যায়। তবে সে যেতেই আমরা বুঝতে পারি যে লিন এটা ইচ্ছা করে করেনি, বরং সে তো নিজের হাতকেই নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। তখনই সেখানে চলে আসে উরি, যে কিনা সেদিনের ঘটনায় মারা যায়নি, বরং ওই ঘটনায় সে শুধুমাত্র নিজের এক হাত হারিয়েছিল। সে এখানে শীর্ণ পেতেংকে শান্ত করে এবং লিনকে বলে এটা রক্ষা করতে, ঠিক সেইভাবে যেভাবে তার পূর্বপুরুষেরা রক্ষা করেছিল। একথা বলে সে লিনের সামনে নিজের মাথা নত করে এবং লিনের পুরো নাম নেয়, যেটা ছিল লিন উইহাঙ্গামাপাতি। অর্থাৎ লিন শত শত বছর আগের ওই লোকটির বংশধর ছিল, যে কিনা সারার শরীর থেকে তার মাথা আলাদা করে ফেলেছিল, যে লোকটিকে আমরা মুভির শুরুর দৃশ্যে দেখেছিলাম। অর্থাৎ এটা লিনের ভাগ্যই ছিল, যা তাকে ওই দিন টেনে নিয়ে গিয়েছিল ওই বাড়িতে, যাতে করে এই সব কিছু সে আটকাতে পারে। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই একটু ব্যতিক্রমধর্মী এই ইন্দোনেশিয়ান হরর মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, তাই মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেই সাথে এরকম ভয়ানক মুভির এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।